সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, কেমন আছেন অনুষ্ঠানে আমরা অসুখ বিসুখ নিয়ে কথা বলি এবং প্রতি পর্বে আমাদের সাথে উপস্থিত থাকেন একজন বিশেষজ্ঞ অতিথি। আজকে এমন একজন বিশেষজ্ঞ অতিথি আমাদের সাথে উপস্থিত আছেন যিনি এই টেলিভিশন স্টুডিওর অসংখ্য আলোর মাঝেও তার নিজের নামে, কর্মগুণে এবং যোগ্যতায় এবং তার কাজ দিয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন। আমরা খুবই গর্বিত, আনন্দিত তাকে আজকে আমাদের স্টুডিওতে পেয়ে। আমি অধ্যাপক ডাক্তার এম ইউ কবির চৌধুরী স্যারের কথা বলছি, যিনি আমাদের আজকের অতিথি। এবং ডাক্তার এম ইউ কবির চৌধুরী স্যার, আপনারা জানেন যে তিনি বাংলাদেশের একজন অত্যন্ত স্বনামধন্য, দেশ বরেণ্য এবং কিংবদন্তিতুল্য একজন চর্মরোগ বিশেষজ্ঞ এবং তিনি বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। অধ্যাপক কবির চৌধুরী স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা অবশ্যই ত্বক নিয়েই কথা বলবো। আমাদের বাংলাদেশ ষড়ঋতুর দেশ, 6টি ঋতু পালাক্রমে আমাদের দেশে আসে এবং ঋতুর সাথে সাথে পরিবর্তিত হয় আমাদের চারপাশের পরিবেশ, জলবায়ু, সব কিছু। আর পরিবেশ এবং জলবায়ুর তো একটা প্রভাব থাকেই আমাদের শরীরের উপরে, ত্বকের উপরে আরও বেশি। আমরা জানি যে বিভিন্ন ঋতুতে আমাদের ত্বকের নানান রকমের পরিবর্তন হয়, নানান রকমের সমস্যা থাকে বা নানান ধরনের বিষয়ের সাথে আমরা সম্মুখীন হই। সেসবের আসলে কি সমাধান এবং কিভাবে আমরা ভালো থাকতে পারবো সেসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্যার, প্রথমেই আমরা, এখন তো আমাদের গরমকাল এবং বৃষ্টি হচ্ছে, সামনে বর্ষাকাল, নিয়মিতভাবেই বৃষ্টি হবে। এই গ্রীষ্ম এবং আগে আমরা গরমটা নিয়েই কথা বলি। এই তীব্র দাবদাহের এই সময়টাতে আমাদের ত্বক কি কি সমস্যা হতে পারে এবং সেখান থেকে ভালো থাকার উপায় কি? প্রথম হলো এই যে আমাদের যে তাপদাহ গেল, হঠাৎ করে বিরাট তাপদাহ, এত গরম যে 43 উপরে টেম্পারেচার। তো এই পরিস্থিতিতে আমরা যেটা দেখলাম এই কিছুদিনের মধ্যেই যে এপ্রিল মাসে ঘটনা ঘটলো, এত বেশি গরম। তো এই গরমের যে জিনিসটা এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্টটা কিন্তু অনেক পড়েছে আমাদের দেশে। তো গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং বিপদাপন্ন এক নম্বর শিশুরা, নবজাতক শিশু এবং শিশু, আর হলো বৃদ্ধ যারা বয়স্ক মানুষ, যারা সিনিয়র সিটিজেন। তো বাচ্চাদের প্রথম যেটা হয় গরমের কারণে আমরা দেখলাম, সবসময় দেখি এবার বেশি হলো গরমে ঘামটা বেশি হয়। ঘাম হওয়ার কারণে যেহেতু আমাদের এই যখন গরম হয় তখন আর্দ্রতা বেড়ে যায়, কিন্তু আবার ওই চৈত্র বৈশাখ মাস কিন্তু বাতাসে এত আর্দ্র থাকে না, গরম বেশি থাকে, তখন দেখা যাচ্ছে হিট রেস দেখা দেয় বাচ্চাদের, যেগুলির কারণে অনেক নেপি রেস বলে। আজকাল তো প্যাম্পার্স পরে থাকে বাচ্চারা, নেপি রেস হয়ে দেখা গেলে পায়ের ভাঁজে, শরীরে ভাঁজে, অনেক জায়গায় অনেক ফাঙ্গাল ইনফেকশন এখানে দেখা দেয়। তাছাড়া ওই বাচ্চাদের যারা ইনফ্যান্টাইল এক্সিমা, ওইটাও বেড়ে যায়। ইনফ্যান্টাইল এক্সিমা শুধু বাড়ে না, ছোটো শিশুদের যেটা বলা হয় দুই ধরনের হয়, একটা চাইল্ডহুড, একটা ইনফ্যান্টাইল। তো যদি ইনফ্যান্টাইল বা সে একদম নবজাতক শিশুর গালগুলি লাল হয়ে যায়, গরমে আরও লাল হয় এবং এটা চুলকানোর কারণে প্রদাহ হয় এবং তার থেকে দেখা গেলো তার একটা এক্সিমাটা চেঞ্জ হয়। আর এই আরেকটা কারণ, এই সময় ছত্রাকও বেশি দেখা দেয়। ছোটো বাচ্চাদের যদি ছত্রাক হয় অনেক কষ্ট ট্রিটমেন্ট করা, খাওয়ার ওষুধ দেওয়া যায় না, লাগানোর ওষুধ দিতে হয়। আর ঘামের কারণে সেতে থাকে এবং ফাঙ্গাস বাড়তে থাকে। এটা হলো শিশুদের ব্যাপারে। এবং খুশপাচড়াও দেখা দেয় এই সিজনেই বেশি, এই গরমের জন্য এত বেশি চুলকানো হয় যে ঘা হয়ে যায়, সেকেন্ডারি ইনফেকশন হয়। এবং যদি বারবার কারো খুশপাচড়া হয় তা দেখা যাচ্ছে এই ইনফেকশনের কারণে, যেটা সেকেন্ডারি ইনফেকশন হয়, স্টেপ্টোককাস হয়, স্টেপ্টোককাসের কারণে অনেকে এজিএন বা দেখা গেলো কিডনি রোগ দেখাতে হয় ছোটো বাচ্চাদের, এই যদি স্ক্যাবিজ বা সার্কোপ্টিক স্ক্যাবিজ যে পরজীবী যে রোগটা হয়। আর বড়দের যেটা হয়, বয়োবৃদ্ধ যারা, তাদের শরীরের ত্বকটা এত বেশি ড্রাই থাকে, এটা ড্রাই এক্সিমা। যদি কারো কোনো এক্সিমা বা লাইকেন সিমিলার ক্রনিক সোরিয়াসিস থাকে, এইটা কিন্তু গরম অনেক বেড়ে যায়। তাই দেখা যাচ্ছে আমাদের শরীরে এই যে গরম আর এই যে পরিবর্তিত আবহাওয়া, জলবায়ু পরিবর্তন যখন হয়, আমাদের যে ষড়ঋতু বলা হয়, এখন ষড়ঋতু আগের মতো আর নাই। দেখা গেলো গরম আর ঠান্ডাই বেশি, যখন ঠান্ডা বেশি ঠান্ডা, গরম বেশি গরম। তো এই গরমের সময় যে প্রবলেমগুলি হয় তার মধ্যে কারো যদি যেমন পেমফিকাস থাকে, এমন একটা রোগ, ব্লিস্টার হয়। তো এমনিতে তার রোগটা হলো ফুসকাজনিত রোগ, আর গরমের কারণে ফুসকাগুলি আরও বেড়ে যায়, বাড়ার কারণে অনেক সময় রক্তক্ষরণ হয়, অ্যানিমিয়া দেখা দেয়। ওই রোগগুলি আমাদের অনেক কষ্ট হয় এই গরমের দিনে সামলাইতে। তো সেই জন্য গ্রীষ্মকালে আমাদের চর্মরোগ যেমন দাঁত, ছত্রাক অনেক বেড়ে যায়, আঙ্গুলের ফাঁকে গা। এই বর্ষা আসছে কিছুদিন পরে, যে বর্ষা যখন আসবে তখন দেখা যাচ্ছে পচা পানি পাড়ার কারণে বা কাদা পানি কারণে আঙ্গুলের ফাঁকে, যেটা ইয়েবি আমরা বলি, এক ধরনের টিনিয়া পেরিস বা ছত্রাক হয়। তখন আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং বাইরে থেকে আসার পরপরই আপনারা হাত মুখ ধুন।
ত্বক হইলে আমাদের শরীরে একটা আবরণ নয়, এটা একটা অঙ্গ, বৃহত্তম অঙ্গ। ত্বক কিন্তু আমাদের এনভায়রনমেন্ট থেকে আমাদের রক্ষা করে, গরম থেকেও শীত থেকে। গ্রীষ্মকালে আমাদের ত্বকটাই হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ত্বক পরাস রাখতে হবে। অনেকগুলি আমরা পোর্স বলি, সাধারণত বলে পোর্স, কিন্তু এটা প্রয়োজনীয় জিনিস, এটা রোগ না। তো এই যে আমাদের যে এই চর্মের মধ্যে গ্রন্থি থাকে, এটা ঘামের গ্রন্থি, আর কোনোটাতে সেবাসিয়াস গ্ল্যান্ড যে গ্রন্থি থাকে, এইগুলিতে একটা তেল নিঃসরণ হয়, একটাতে পানি নিঃসরণ হয়। ওইগুলি ঠিকমতো কাজ না করে তাই যেমন ব্রণ দেখা দেয়। গরমের সময় দেখা গেলো যে তাদের তৈল নিঃসৃত হচ্ছে, এটা ব্লক হয়ে যায়। ব্লক হওয়ার কারণে সেকেন্ডারি ইনফেকশন, ব্যাকটেরিয়া, প্রোপাইনো ব্যাকটেরিয়া একটি বলা হয় বা করোনা ব্যাকটেরিয়া একটি বলা হয়। তখন জীবাণু সংক্রমিত চর্মরোগ একনি, যারাকে আমরা সাধারণভাবে বলি পিম্পলস, ওইটাও কিন্তু একটা ভয়ের জিনিস, এই গরমের জন্য বেশি হয়। আর এই যে বর্ষার দিন আসলে আরেকটা সমস্যা হয়, বর্ষায় মানুষ যখন বিভিন্ন জায়গায় যাবে, এই কাদা পানির সঙ্গে যেমন একটা দূষিত পানি যে কেউ পারে, একজিমাটা বেড়ে যায়, একজিমা হইতে পারে। এমনকি দূষিত পানির থেকে একজিমা, যেটাকে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলা হয়। এইগুলি খুবই খুবই ভয়ের জিনিস। তো সেই জন্য যদি আমরা, যেটা এখন ওয়ার্ল্ড হেলথ বলে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই বর্ষা দিন আসতেছে, আগের থেকে যদি আমরা চেষ্টা করি আমাদেরকে প্রতিরোধ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, ঘাম যাতে না হয় চেষ্টা করতে হবে। এবং আমাদের কাপড় চোপড়কে এক কাপড় পরের দিন না পরা, গেঞ্জি পরের দিন না পরা, যে আমাদের অন্তর্বাসগুলি পরিষ্কার করে রাখা। তাতে কিন্তু অনেক সময় আজকে সিনথেটিক কাপড়ের প্রচলন অনেক বেশি। সিনথেটিক কাপড়ের প্রভাবে, যেটাতে বলা হয় অ্যাপারেল ডার্মাটাইটিস, অর্থাৎ সিনথেটিক কাপড় ঘামটা শুষ্ক নেয় না, ওটা এই কারণে ঘামটা জমে থাকে, লোম গোড়া বন্ধ হয়ে যায়। এইখান যেমন আজকাল একটা রোগ নিয়ে আমরা অনেক চিন্তিত, হাইড্রোডেনাইটিস বলা হয়, অর্থাৎ শরীরের ভাঁজে, আমাদের বগলে বা পায়ের ভাঁজে যেখানে ভাঁজ আছে ওইসব জায়গার মধ্যে ছোটো ছোটো ফুসকুড়ি পরে এটা পূজাকার ধারণ করে। এটা বিরাট একটা সমস্যা। এটা কিন্তু গরমে বেশি হয়, আর যদি আমাদের তৈল নিঃসরণ বেশি হয় তখনও বেশি। আরেকটা দেখা যায় গরমে যারা অবেস পিপল, অনেক মোটা, এই মোটা থাকার কারণে, যারা স্থূলতার কারণে ওদের দুইটা প্রবলেম হয়। একটা প্রবলেম হয় যে রোগগুলি তারা সেই রোগগুলি বেড়ে যায়, হয়তো কারো সোরিয়াসিস ছিল, বেড়ে যায়, একজিমা বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে যার এই যে স্থূলতার কারণে ঘাড় কালা হয়, বগল কালা হয়, এতে দেখা যায় যে অন্য রোগ আসতে পারে, ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে, ফাঙ্গাল ডিজিজ হতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব গরমের সময় আমরা নিজেকে রক্ষা করতে, এই যাতে আমাদের ঘামটা কম হয়, গরমে যেন আমরা বেশি গরমের মধ্যে না যাই, ঠান্ডার মধ্যে থাকতে হবে, সেটা বৈদ্যুতিক পাখা হোক, তারের পাখা হোক, এসি হোক। তাই গরমকে আমাদের অ্যাভয়েড করতে হবে। গ্রীষ্মকাল আসতেছে, বর্ষা আসতেছে, সেই জন্য বলে যে প্রিভেনশন করতে হবে। যেমন বৃষ্টি আসার আগে ছাতা মেলতে হবে। তা আমরা চেষ্টা করবো আমাদের সিজন পরিবর্তনের আগেই যেন আমরা রোগটা প্রতিরোধের চেষ্টা করি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের এই যে গরমের সময় আপনি যে বললেন যে আমাদের কিছু রোগ, কিছু বিশেষ ধরনের, তার মধ্যে একটা দাঁতের কথা বললেন যেটা একটু বেশি হয়। অনেক সময় দেখা যায় স্যার এই দাঁতগুলো ভালো হতে চায় না, দীর্ঘদিন ধরে থাকে। কী কী কারণে স্যার এই দাঁতগুলো আসলে ভালো যে হয় না বা দীর্ঘদিন ধরে থাকে, এটার কারণ কী স্যার? এটা আমরা কোভিডের সময় দেখলাম, কোভিডে আমি অনেকগুলি ওয়েবনার করেছি, তখন তো আর সরাসরি টেলিভিশন আছে। ওয়েবনারে তো একটা ওয়েবনার করলাম, যেখানে 7,000 ডাক্তার পার্টিসিপেট করেছেন। আমরা 4 জন ডাক্তার ছিলাম, বাংলাদেশ থেকে আমি, ইন্ডিয়াতে একজন ডাক্তার ছিলেন, মায়ানমার থেকে একজন ডাক্তার ছিলেন, আবার এই নেপাল থেকে একজন ডাক্তার ছিলেন, পাকিস্তান একজন। তো ওখানে আমরা দেখলাম যে সবাই বলতেছে যে দাঁতটা ভালো হয় না। তো এইটা নিয়ে এই যে আমাদের যখন 1919 যে এরা যে কোভিড-19 দেখা দিল, তখন পরে আমরা ঘরে বসে গেলে করলাম। যখন কোভিড শেষ হলো তো আমরা কনফারেন্স শুরু করলাম। দেখা যাচ্ছে যে একটা দাঁত ওষুধ দিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, এবং দাঁতের কয়েকটা ওষুধ আছে ভালো হয় না। এইটা নিয়ে আমরা রিসার্চ শুরু করলাম এই গত মাত্র বছরখানেক। কালচার এবং সেন্সিটিভিটি, আগে কালচার সেন্সিটিভিটি হতো না, সেন্সিটিভিটি করার কারণে দেখা যাচ্ছে আমরা মনে করতাম এটা ড্রাগ রেসিস্টেন্স ফাঙ্গাস, আসলে তা না, ফেইলিওর অফ ট্রিটমেন্ট। ফেইলিওর অফ ট্রিটমেন্ট কারণে একটা রুগীকে দিলাম, 15 দিন পরে ভালো হওয়ার পরে একটু চুপ কালো দাগ কিন্তু থাকলো, তার মানে ফাঙ্গাসটা মৃত হয় না, অর্ধমৃত, মানে অ্যাটেনুয়েটেড নট ডেড। তখন ওষুধ না খান আবার হইলো, তখন ডাক্তার রুগী মনে করলো এই ওষুধ হয় না, আরেক ওষুধ পরিবর্তন করা শুরু করলো। এই রিসার্চ করার পরে দেখলাম আসলে রেসিস্ট্যান্ট ফাঙ্গাস বেশি না, ফেইলিওর অফ ট্রিটমেন্ট। তার প্রধান কারণ কিন্তু রুগী ঠিকমতো খায় না, আর ডাক্তার পরিবর্তন করে। তো আমাদের ট্রেন আছে, একজন ডাক্তারের কাছে গেল, ফ্লুকোনাজল দিল, উনি পরিবর্তন টার্বিনাফিন দিলেন। ওই বিভিন্ন ওষুধের কারণে দেখা গেল ওই ক্রস সেন্সিটিভিটি হচ্ছে বা ক্রস রেসিস্ট্যান্ট হওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে না। আচ্ছা, কিন্তু এই ফেইলিওরের প্রধান কারণই হলো অনিয়মিত ওষুধ ব্যবহার করা।
আচ্ছা, তার মানে চিকিৎসায় ধারাবাহিকতার অভাব, অনিয়মিত ওষুধ এবং যেটাকে আমরা বলি নন কমপ্লায়েন্স। নন কমপ্লায়েন্স নন কমপ্লায়েন্স খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ স্যার, যে রুগীরা হয়তো চিকিৎসকের কাছে ঠিকভাবে যাচ্ছেন না বা চিকিৎসক পরিবর্তন করছেন বা অ্যাপারেন্টলি তার দেখে মনে হচ্ছে সে ভালো হয়ে গেছে, সে আর ওষুধ ব্যবহার করছে না। যে মেয়াদে দেওয়ার কথা ছিল সেই মেয়াদে সে ওষুধটা ব্যবহার করছে না। পরিবারের 3 জনের ছত্রাক ট্রিটমেন্ট করেছেন একজন, যিনি বাড়ির কর্তা ব্যক্তি তিনি করতেছেন না, দেখা গেল উনি বাচ্চা এবং ওয়াইফে করতেছেন, ওনার কিন্তু রোগ আছে, আবার এটা ছড়াচ্ছে, বিশেষ সাইকেল। আবার একটা নতুন জিনিস আমরা দেখলাম এইবার এই যে ছত্রাকের সময়, যে একই বাড়িতে একজনের একই জায়গায়, যে ইয়েটা হচ্ছে কোথায়, এই যে থাই মধ্যে, তো কমোডে যে জায়গাটায় বসে হাই কমোডে, হয়তো বাচ্চা ছিল উনি গেছেন, তবে হয়তো বাবা বসে, বাবার হয়ে গেলো, বাবার থেকে মার হয়ে গেলো। এখন আমরা বলি ট্রিটমেন্ট নিজেরাও করেন আর কমোডে লিডেও ট্রিটমেন্ট করেন। এটা যেন আমরা এখন সবসময় জানি স্যানিটাইজার ইউজ করেন, হাত ওয়াশ করেন আর কমোডকে ভালো করে মুছে টুছে আবার যান, তাতে কিন্তু অনেকটা প্রতিরোধ সম্ভব হচ্ছে এই জিনিসগুলো চিহ্নিত করার কারণে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্ক্যাবিস একটা আমাদের খুব পরিচিত একটি সমস্যা এবং এটি সম্ভবত এখন যে সিজনটা আছে বা সামনে বর্ষা আসছে, বর্ষায় স্যার স্ক্যাবিস কি একটু বেশি বাড়ে? বর্ষায় কারণটা কি, ওই যে বৃষ্টি বাদলের কারণে দুইটা হয়, আমাদের অনেক বেশি ঘাম হয়। তো ওই যে সার্কোপ্টিস স্ক্যাবিটা ওই যখন মানুষের একবার সংক্রমিত হয়, একজন অতি তাড়াতাড়ি এটা ছড়ায়, কারণ এটা পরজীবী একটা আছে সার্কোপ্টিস স্ক্যাবি বা হবিনিস বলে, এটা এবং হেঁটে হেঁটে একজনের কাছ থেকে গায়ে চলে যেতে পারে। তো সেই কারণে এটা অনেক ছড়ায়। ইদানিং বলা হয় এটাকে স্ক্যাবিস ইনকগনিটো, মানে অনেকে স্টেরয়েড ব্যবহারের মধ্যে না বুঝে যে এটা স্ক্যাবিস জানেন না। স্টেরয়েডের কারণ হয় কি, তখন ওরা ভিতরে নডুলার স্ক্যাবিস ফর্ম করে, অর্থাৎ ওরা ভিতরে গিয়ে এমন জায়গায় বসে থাকে এটা তার ওষুধে কাজ করে না, নডুল বানিয়ে ফেলে। নডুলের ট্রিটমেন্ট খুব কঠিন হয়ে যায় এবং বাচ্চাদের বিশেষ করে হয়, বিশেষ করে শরীরের ভাঁজে গোপন অঙ্গে এটা বেশি হয়। তখন আমাদের খুব চিহ্নিত করতে কোন জায়গায় নডুলটা আছে। তাতে আমরা যেমন আজকাল তো খাওয়ার ওষুধ পাওয়া যায়, আইভারমেকটিন আগে ছিল না, আইভারমেকটিন খেলে খাওয়ার ওষুধ দেওয়া যায়। আগে আমরা ক্রায়োসার্জারি করতাম করে ওই নডুলটাকে আমরা চেষ্টা করতাম ডিস্ট্রয় করার, কিন্তু আজকাল খাওয়ার ওষুধে বেশ ভালো ট্রিটমেন্ট। তবে এইখানে আবার কমপ্লায়েন্সের প্রয়োজন। কমপ্লায়েন্স মানে ওই বাড়ির হয়তো 5 জন মেম্বারই অসুস্থ, কিন্তু বাচ্চারাই চিকিৎসা করতেছেন কিন্তু বাপ মা করতেছেন না। বাচ্চা ভালো হচ্ছে, কয়দিন পরে বাপ মা স্কেবিস ছিল আবার বাচ্চার হচ্ছে, এবং এটা একটা ভয়ানক জিনিস। যদি বারবার স্কেবিস হয় তখন AGN ডেভেলপ করে, অ্যাকুইট নেফ্রাইটিস, কিডনি প্রবলেম। আজকে একটা রুগী আসলে আমার কাছে নেফ্রোটিক সিন্ড্রোম হয়ে গেছে, আস্তে আস্তে এই স্কেবিস ট্রিটমেন্ট করতেছে না, কিন্তু ওরা কিন্তু নেফ্রোটিক সিন্ড্রোমে বা নেফ্রাইটিস সঙ্গে বা AGN এর সঙ্গে সম্পর্ক আছে জানেও না। আমি বললাম আপনার কিডনি প্রবলেম এই রোগের জন্য হয়েছে, স্ক্যাবিসের জন্য। তাই স্ক্যাবিস পরিবারের একজনে থাকলে অতএব বলা হয় অল ইচি মেম্বার অফ দি ফ্যামিলি, তার কিছুই নাই কিন্তু চুলকাচ্ছে, রাত্রে চুলকাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, তাকেও ট্রিটমেন্ট দিতে হবে একই সঙ্গে। সবাই একই সঙ্গে চিকিৎসা না করলে কোনো ফল হবে না। অনেক সময় কি মানুষ স্যার জিনিসগুলোকে গুরুত্ব দিতে চায় না, তারা মনে করে সামনে একটু চুলকানি, তো তারপরে দেখা যাচ্ছে হয়তো নিকটস্থ ফার্মেসির কাছ থেকে তারা চেয়ে ওষুধ নিয়ে আসছে। হ্যাঁ, তো ওরা তাই করে, ওই ফার্মেসি থেকে একটা ওষুধ খেয়ে চুলকানোর ওষুধ খাচ্ছে, স্ক্যাবিসের ওষুধ খাচ্ছে না। স্যার আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। জি বলুন। জি, আমার বয়স 45। আমি 8 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। জি, অ্যাক্সিডেন্ট করে মানে মেরুদণ্ড এবং স্পাইনাল কর্ড মানে হয়ে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, যার কারণে নিচের সাইড, মাজা থেকে নিচের সাইড একেবারে অবাস। তো প্রস্রাব দেশে ঘা হয় এবং ওই ঘা সারিয়ে যাওয়ার পরে ওই জায়গা ফেটে গেছে, ওই একদিনের মতো হলেও খসখসিয়ে, ওইটাই আর ভালো হচ্ছে না। ডাক্তার দেখাইছি, ওনারা হইলো ওই একটা মলম দেশে কি স্কোয়ারের নামটা কি মনে করতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা, আর ওই যে ফ্লুকোনোক্সিন ট্যাবলেট দিচ্ছে, তা ভালো হচ্ছে না। আচ্ছা, এখন যেটা অ্যাক্সিডেন্ট থেকে যে আপনার যে ঘাটা আপনি বলতেছেন, এটা যে ফ্লোক্লোক্সিন মানে কোনো একটা ইনফেকশন আছে, তো প্রথম ইনফেকশন সারাতে হবে। যদি বড় ঘা হয় তো সময় লাগবে, আর একজিমা হলে একজিমা ট্রিটমেন্ট করতে হবে। অর্থাৎ জিনিসটা আমাদের সবচেয়ে ভালো হয় আপনি একদম জিপি দেখাবেন, জেনারেল ডাক্তার, MBBS ডাক্তার, উনি ট্রিটমেন্ট দিতে পারবেন। তারপরে যদি ভালো না একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখাবে, এবং যেহেতু আপনার অ্যাক্সিডেন্ট পরে এই পরিস্থিতি হচ্ছে, এটা বলে ট্রমার থেকে হতে পারে, তাই আপনি অতি শীঘ্র একজন স্পেশালিস্ট দেখে ট্রিটমেন্ট করেন। আর আপনার যে কথাটা বলে এত জটিল কিছু আমার কাছে মনে হচ্ছে না। আপনি এই ওষুধও খাবেন, মলম লাগাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনাকে ফোন করবার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি যে আপনি আপনার কাঙ্ক্ষিত পরামর্শটি পেয়ে গেছেন।
স্যার যেটা বলছিলাম যে এই যে আমাদের দেশে চিকিৎসা করার ক্ষেত্রে বিশেষ করে চর্মরোগের চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একজন অনভিজ্ঞ বা ফার্মেসির কোনো একজন ওষুধ বিক্রেতার কাছ থেকে ওষুধ নিয়ে বা পাশের বাড়ির কারো পরামর্শ মতে মলম ব্যবহার করছে এবং এতে তো স্যার বিভিন্ন ধরনের প্রবলেমগুলো জটিলতাগুলো আরও বেড়ে যাচ্ছে। তো এতে কি স্যার এই ফাঙ্গাল ইনফেকশনগুলোর ক্ষেত্রে কি রেজিস্ট্যান্সের সম্ভাবনাটা কি বাড়ছে কিনা? এটা হয় কি একটা জিনিস যে আমাদের একটা ফার্মেসিতে যে ওষুধ বিক্রি করে ওরা ফার্মেসি ডাক্তার লোকজন তো মনে করে যে ওষুধ বিক্রি করে ও সবই জানে, কিন্তু এখানে বেশিরভাগই ওরা স্টেরয়েড দিয়ে দেয়। তো স্টেরয়েডের যে সুবিধা হলো সঙ্গে সঙ্গে ইনফ্লামেশনটা কমে যায়, দেখে তার ফাঙ্গাসটা নাই, কিন্তু আসলে নাই তা না। ইনফ্লামেশন কমার কারণে ওইটা ছড়াইতে থাকে অন্য জায়গায়, যেটা টিনিয়া ইনকগনিটো বলা হয়। এবং কিন্তু রুগী খুব খুশি, আবার সেই স্টেরয়েড লাগে। যখন স্টেরয়েড আর কাজ করে না, এটাকে বলা হয় টেকিফাইলেক্সিস, তখন ডাক্তারের কাছে আসে। ওই সময় কিন্তু খুব কঠিন হয়ে যায় চিকিৎসা করা, কারণ স্টেরয়েড লাগানোর কারণে ফাঙ্গাসটা অ্যাটেনুয়েটেড হয়ে যায়, ও আর কাজ করতে চায় না ওষুধে। তো সেই জন্য আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে, কারণ সে যুদ্ধ করে আর পারদর্শী হয়ে যায়। তখন আমাদের জটিল সমস্যা দেখা যায়। আমরাও বুঝি না এটা ফাঙ্গাস নাকি এটা একজিমা, তখন আমরা কালচার করে বের করে যেটা ফাঙ্গাস। তারপরে আমরা প্রথমে কিছু ওয়াশ দিয়ে, নর্মাল সাইন ওয়াশ দিয়ে, আগের যে স্টেরয়েডটা এটা ওয়াশ আউট করতে হবে, তারপরে অ্যান্টিফাঙ্গাল দিয়ে ট্রিটমেন্টের ফলাফল পাওয়া যায়। এবং তখন চিকিৎসার কিন্তু দীর্ঘমেয়াদ, আমি বলি আপনি সস্তা করতে গিয়ে এখন দাম বাড়িয়ে ফেলেন, কারণ এখন 1 মাসের চিকিৎসা হবে 3 মাস লাগবে। তো এটা একটা বিরাট সমস্যা। কোয়াক্তি চিকিৎসা করা বা ফার্মেসি ডাক্তার বা দোকান থেকে চিকিৎসা নিজে নেওয়া, আর প্রতিবেশীর কাছ থেকে সেলফ মেডিকেশন নিজে এটা করা ঠিক না। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা একটি ছোট বিরতি নেব। প্রিয় দর্শক, বিরতি নেওয়ার সময় হলো, বিরতি নিচ্ছি, কিন্তু ফিরে আসবো খুব শীঘ্রই আমাদের এই আলোচনায়। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজকের কেমন আছেন আমাদের অতিথি দেশ বরেণ্য চিকিৎসক, চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম.ইউ কবির চৌধুরী স্যার। স্যার, আমরা বিরতির আগে কথা বলছিলাম বেশ কিছু স্বাস্থ্য সমস্যা নিয়ে, বিশেষ করে ত্বকের সমস্যা নিয়ে, যেটা কিনা এই সিজনের বা এই গরমের সময় আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় বা আমাদেরকে আক্রান্ত করে। আমরা একটু কথা বলতে চাই স্যার সোরিয়াসিস নিয়ে। সোরিয়াসিস অ্যাওয়ারনেস নিয়ে আপনি অনেক কাজ করছেন, এবং সোরিয়াসিসের রোগীরা গরমের সময়ও তাদের কিছু কষ্ট হতে পারে বা হয়, এই বিষয়ে যদি একটু বলতেন স্যার। এই সোরিয়াসিস এখন দেখা বলে নন কমিউনিকেবল ডিজিজ হিসাবে একটা 2014 সনে ওয়ার্ল্ড হেলথ এটাকে ডিক্লেয়ার করছে ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নন কমিউনিকেবল ডিজিজ। আমাদের দেশে সেটা এখনও সরকারি পর্যায়ে হয় না, যেটা আমরা আজকে একটা সেমিনার করলাম যে আমরা ডিজিজটাকে নন কমিউনিকেবল পর্যায়ে যদি আমরা নিয়ে আসতে পারি। এটা হলো কমনেস্ট ডিজিজ, যেটা ছোঁয়াচে নয়, এমন একটা চর্মরোগ এবং সবচেয়ে বেশি। তো আমাদের কতগুলি জিনিস দেখা যাচ্ছে যে আমাদের দেশে কোনো সলিড ডেটা নাই, কিন্তু আসলে কিন্তু আমি প্র্যাকটিসে দেখি যে 4-5টা রোগীর পর একটা সোরিয়াসিস রোগী আছে, অনেক বেশি মানে 12.5 কোটি মানুষ পৃথিবীতে ভুগতেছে এই রোগে, যেটা সোরিয়াসিস ফাউন্ডেশনের ডাটা আছে। তো এখন এটি এত কমন রোগ, এত বেশি দেখা যাচ্ছে একটা পরিবারে। একটা সোরিয়াসিস রোগের সবচেয়ে বড় সমস্যা হলো এটা প্রথম হলো এটা শারীরিক, তারপর হলো মানসিক যন্ত্রণা, তারপর হলো পারিবারিক যন্ত্রণা, দেখ ডিভোর্স হয়ে যাচ্ছে বা পরিবারের সঙ্গে গণ্ডগোল হয়ে যাচ্ছে, একজনের পরিবারে থাকলে সে তার সঙ্গে মেলামেশা করতে চাচ্ছে না। তারপর দেখা যাচ্ছে এটা এত বেশি মানসিক বিপর্যয় হয় যে এটাকে বলে ডেইলি কোয়ালিটি লাইফ ইন্ডেক্সটা কমে যায়। যেমন তার এই কর্মক্ষমতা কমে যায়, অফিসে 1 দিন যায় 2 দিন যায় না, তাতে অনেক ক্ষতি হয়। তো একটা মানুষের যদি সোরিয়াসিস হয়, এটা কিন্তু সাংঘাতিক একটা বিপর্যয় একটা পরিবারের, ডিপ্রেশনে পড়ে যায়, সে ডিপ্রেশনে পরিবার ডিপ্রেশনে পড়ে যায়। এবং এটা এখন বলা হয় সোরিয়াসিস ডিজিজ, এটা ডিজিজেস মানে মেটাবলিক সিনড্রোম, তার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এইটি মানুষটা অত্যন্ত সাফারিংয়ে পড়ে যায়। আর যদি অবেসিটি থাকে তাহলে লিভার প্রবলেম হয়, সিরোসিস লিভার হয়ে যাচ্ছে, ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। অতএব সোরিয়াসিস হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। আর এই সিজনে যেটা এটা ত্বকের চামড়া উঠতে থাকে, তো যখনই গরম বেশি হয়, ঘাম বেশি হয়, ওই চামড়া উঠতে উঠতে রোগটা অনেক বেড়ে যায় হিটের কারণে। তো এই সিজন কিন্তু অনেক বাড়ে। তাই সোরিয়াসিস হওয়ার পরপরই এটা কিন্তু একটা সুন্দর একটা কন্ট্রোলেবল ডিজিজ। অনেকে বলে নো ট্রিটমেন্ট নো কিওর, বাট কথাটা খুব ঠিক না। আমার রোগী আছে 30 বছর 40 বছর কোনো ওষুধ ছাড়া তারা ভালো আছেন। তো যখনই মনে হয় চর্মরোগকে মানুষ পাত্তা দিতে চায় না, যে চর্মরোগ কি ওর রোগ, এইটাই বলা যে চড়ুই পাখি নয়, কিন্তু চর্মরোগ হয় কোথায়? সবচেয়ে বৃহত্তম অঙ্গে, মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায়।
তো আমরা দেখি অনেক নখ নষ্ট হয়ে যায়, অনেকে জিহ্বার ত্বকে হইতে পারে, মুখের ভিতরে হইতে পারে, চুলের মাথায় তো হইতে পারে। তো এই জন্য এই রোগটা হওয়ার সঙ্গে সঙ্গে যখন প্লেক আকারে থাকে তখন যে চিকিৎসা দেন, এখন অনেকে বলে কি নতুন চিকিৎসা। নতুন চিকিৎসা বায়োলজিক্স আছে পৃথিবীতে, অনেক রোগী বায়োলজিক এখন ভালো চিকিৎসা। আমাদের দেশে বায়োলজিকের মেইন প্রবলেম হলো যে এটা অনেক দাম, একটা ইঞ্জেকশন 30,000 40,000 টাকার দাম। তো এইটা ইঞ্জেকশন প্রতি সপ্তাহে দিতে হয়, মাসে দিতে হয়, এটা অ্যাফোর্ডেবল না। তো আমি যেটা প্রস্তাব সবসময় রাখি, সোরিয়াসিস রোগের উপর যে কোনো ইন্স্যুরেন্স করা যায়, শুধু সোরিয়াসিস রোগের ইন্স্যুরেন্স করবেন। এবং এটা খুবই, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী রোগ, এটা লাইফ লং বলি না, অনেকে ভালো হওয়ার পর হয় না। যেমন কালকে উনি একজন সামরিক কর্মকর্তা, ওনার ওয়াইফের 4 বছর সোরিয়াসিস নাই। তো এরকম অনেক রোগী আমি পাই। তাই সোরিয়াসিস চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নাই, হইলে এটা সুন্দর চিকিৎসা করতে হবে এবং একটা ডাক্তারের সঙ্গে চিকিৎসা করে লেগে থাকতে হবে। অনেক ডাক্তার পরিবর্তন করেন, অনেকে স্টেরয়েড খাবার দিয়ে দেন, এই কারণে দেখা গেলো এটা রিবাউন্ড হয়, একটার পর হয়, ভালো হয়, আবার হয়। তো এখানে আমরা টপিক্যাল স্টেরয়েড লাগাই, কিন্তু খাওয়ার কোনো স্টেরয়েড ঠিক না এখানে দেওয়ার। এখন আমরা এখানে অনেক নতুন নতুন ওষুধ আসতেছে, এখন যেমন জ্যাক ইনহিবিটর একটা ওষুধ আসছে নতুন, তাতেও সোরিয়াসিসে কাজ করে। সোরিয়াসিসের সবচেয়ে বড় প্রবলেম গিঁটা ব্যথা যেতে হয়, অনেকে আঙ্গুল বাঁকা হয়ে যেতে পারে। তখন যদি আর্থারাইটিস হলে তখন আর্থারাইটিস সবচেয়ে ভালো জ্যাক ইনহিবিটর আজকাল দেওয়া হয়। তো জ্যাক ইনহিবিটর এমন একটা ওষুধ যেটা দেওয়ার আগে মানুষের শরীরে কোনো ইনফেকশন, বিশেষ করে টিউবারকুলোসিস আছে নাকি আবার টেস্ট করে দেখি, এগুলো খুবই প্রয়োজনীয়। আজকাল জ্যাক 2 ইনহিবিটর মানে রুক্সোলেটিনিব, টপিক্যাল দেওয়া যায়, খাওয়ার দেওয়া যায়। তো এখানে তো অনেকগুলি ওষুধ আসছে, এখন জ্যাক 1 আছে, জ্যাক 2 আছে, জ্যাক 3 রিসার্চ হচ্ছে। তো এইটা খুবই ভালো কাজ করে, কিন্তু তার আগে তো শরীর ইনফেকশন, মেইনলি টিউবারকুলোসিস আমরা দেখি কারো আছে কিনা। তাছাড়া ওই ভাইরাস যদি থাকে বাড়তে পারে। বায়োলজিক্সে আগে, এখন সব ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, তার আগেই অ্যান্টিভাইরাল ভ্যাকসিন দিয়ে, যেমন নিউমোকাস ভ্যাকসিন দেওয়া হয়, আমাদের যেসব প্রচলিত ভাইরাস তার ভ্যাকসিন দেওয়া হয়, তারপরে ওষুধটা দেওয়া হয়। তবে এইগুলো খুব ভালো ওষুধ, সাইড এফেক্ট কম, এবং এখন অনেক মডার্ন চিকিৎসা আছে সোরিয়াসিসে। কিন্তু সোরিয়াসিস সবচেয়ে বড় জিনিস, যখন নখ ধরে ডিফিকাল্ট, তখন জয়েন্টে ডিফিকাল্ট, অনেকে আর ফ্যাটি লিভার দেখাতে পারে। তাই সোরিয়াসিস হওয়ার পরপরই যদি ট্রিটমেন্ট শুরু করেন, কন্ট্রোল করতে পারে, তাইলে খুব ভালো। এটা কিন্তু কমনেস্ট নন কমিউনিকেবল ডিজিজ আমাদের দেশে এবং পৃথিবীতেও তাই। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সোরিয়াসিসের রোগী বাংলাদেশে অনেক রোগী আছে, এবং এই রোগী যেহেতু এটা মানে সারা জীবনই থাকে এবং ভালো হয় না, বা নিয়ন্ত্রণে থাকে, পুরোপুরি নির্মূল হয় না। সুতরাং এই রোগীদের আসলে একটি দীর্ঘমেয়াদের চিকিৎসা, দীর্ঘমেয়াদের লাইফস্টাইল, এবং উন্নত বিশ্বে তো সোরিয়াসিস ক্লাব আছে, অনলাইনেও আমরা দেখি, আমাদের সোরিয়াসিস ক্লাব আমরাও করছি, আমাদের সোরিয়াসিস ক্লাব আছে, সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব করছে, এবং এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা কিন্তু নিজেদের মধ্যে ব্যস্ত থাকতে পারে, বা নিজেদের মধ্যে তাদের যে অভিজ্ঞতাগুলো তারা শেয়ার করে, এক্সচেঞ্জ করে। তো এটি আমাদের দেশেও আছে, এবং আরো এই সচেতনতাটা আরো বাড়া দরকার, যাতে মানুষ অপচিকিৎসার শিকার না হয়। সোরিয়াসিস অপচিকিৎসা খুব মুশকিল হয়ে যায়, কারণ কেউ যদি স্টেরয়েড একবার খায় তখন বলে ডাবল ইসো, এবং এটার অপচিকিৎসার হারটা বেশি। মানে মানুষ যখন ভালো ঘুরে ঘুরে আসে, সে ভাবে যে তার মধ্যে সঠিক চিকিৎসা হচ্ছে না, সে তখন বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করতে থাকে, এবং তখনই সে বিভিন্ন প্রতারণার খপ্পরে পড়ে যায়। অনেক সময় তাই হয়। আজকাল ইন্টারনেটে অনেক চিকিৎসা দেন, বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়, এবং তাতে কিন্তু অনেক সমস্যা হয়। তাই কোয়ালিফাইড ডাক্তারের মাধ্যমে, অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে সবসময় শরীর চিকিৎসা করা ভালো। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। একনি মানে এটা খুবই কমন একটি সমস্যা, এবং আমাদের বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েদের, সৌন্দর্য সচেতন ছেলে মেয়েরা যারা, তাদেরকে খুবই বিব্রত করে, এবং এই সমস্যাটি তাদের সৌন্দর্যের ইয়েকে আঘাত করে বলা যায়। তো এবং ব্যস্ত হয়ে পড়ে, তারা খুবই বিব্রত হয় এবং বিভিন্ন চিকিৎসকের কাছে যায়। একনি স্যার আসলে কেন হয়, এবং এখান থেকে ভালো থাকার উপায়টা কি? আচ্ছা, একনি একটা বয়ঃসন্ধিক্ষণের একটা পরিবর্তন। যেমন যখন হরমোন চেঞ্জেস আসে 13 বছর বয়সে টিনেজে, তখন মানুষের অ্যান্ড্রোজেনের কারণে বিশেষ করে মুখের ত্বকটায় অয়েল বেশি নিঃসৃত হয়, কারণ অ্যান্ড্রোজেনের কারণেই হলো সেবাসিয়াস গ্ল্যান্ড স্টিমুলেট করে, তখন তেল নিঃসরণ বেড়ে যায়। যখন এই তেল নিঃসরণের প্রত্যেকটা যে ওর যে ডাক্টটা থাকে, নালি থাকে, এটা ব্লক হয়। ব্লক হওয়ার কারণে সেকেন্ডারি এখানে ব্যাকটেরিয়া আসে, ব্যাকটেরিয়ার কারণে এই অনেক কখনো পুজ দেখা দেয়, ইয়েলো একনি, কখনো ব্ল্যাক হেড একনি, কখনো হোয়াইটের একনি, কারো কারো আবার
পিঠে একনি দেওয়া যায় বেকনি বলা হয়, কারো ট্রাঙ্কে দেয় ট্রাঙ্ক নি বলা হয়। আর ইদানিং এই কোভিডের সময় আমরা দেখতাম যে মাস্ক যে জায়গায় পরে সেখানে একনি, অর্থাৎ যেখানেই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ওই সেবম সেকশনে ওইখানে একনি হয়। তো এইটা হলো প্রথম হইল বই সন্দিক করে, অনেক অ্যাডাল্ট একনি হয়, দেখা গেলো 20 বছরের পরে 30 বছর একনি হচ্ছে। তো একনির মেইন কারণ এটা সঠিক কারণ কেউ জানে না, তবে এটার যে ফ্যালাসি আছে, যেটা থিওরি আছে, বলা হয় যে যখন সেবম সেকশন বেড়ে যায় ওই কারণেই হয় এই একনিটা। তো এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন আমরা বলি তোমরা ঠিকমতো মুখ ধুতে হবে, পরিষ্কার থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে এবং শাকসবজি বেশি খেতে হবে, বেশি তৈলাক্ত খাবার খাবে না, এগুলো নিষেধ করা হয়। যদি খুব বেশি এর নাই সংযোগ নাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মুখ যদি ঠিকমতো ধোয়, পানি একটু বেশি খায় ঠিকমতো করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ব্রণটা কম হয়। আর যদি টিনেজ ব্রণের ট্রিটমেন্টের দরকার নেই, যখন ইয়েলো হয় তখন আমরা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিই। আজকাল আবার ভিটামিন এ ডেরিভেটিভ রোকোটিন দেওয়া হয়। রোকোটিনটা করে কি, আমাদের ব্রণের যে সেবাসিস গ্ল্যান্ডগুলি ওর তেল নিঃসরণটা কমিয়ে দেয়। তেল নিঃসরণ কমার কারণে কিন্তু ব্রণটা কমে যায়। এটা খুব ভালো একটা চিকিৎসা এবং এটা আমরা সাধারণত 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, 40 মিলিগ্রাম, 60 মিলিগ্রাম, ধীরে ধীরে কমিয়ে এটাকে 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম এনে এটা 6 মাসের চিকিৎসা। 6 মাস পরে কিন্তু ব্রণটা অনেক পরিষ্কার হয়। তবে এরপরে হবে না এমন কোনো কথা নেই। তো সাধারণত 20-25 বছর পরে ব্রণ আর হয় না, কারণ এটা ডিপেন্ডস অন দি হরমোন টার্নওভার। এটা মেইল হরমোনটা টার্নওভারের বিষয়। ছেলেদের ব্রণ বেশি হওয়ার কথা হয় তাই, কিন্তু ডাক্তারের কাছে মেয়েরাই বেশি আসে, কারণ ওরা এটা খুব সচেতন যে কেন ব্রণ হবে, কেন ব্রণ হইতে হবে, কারণ এটা বই সন্দেহ প্রায় সবারই স্বাভাবিক। এটা কিন্তু এটা যে আমরা মানুষকে সচেতন করতে পারি যে ব্রণ কোনো সমস্যা আসলে, মেয়ে আসলো, সবার অনেক বড় বড় রোগ সমস্যা নাই, কিন্তু সে মনে করেন তার ব্রণ হইলে দাগ হবে, এখনও চিন্তা করেন। হ্যাঁ, এই দাগ হয়, গর্ত হয়, দাগেরও চিকিৎসা আছে, গর্তেরও চিকিৎসা আছে, ব্রণের চিকিৎসা আছে। এটা কোনো এমন রোগ না যে চিকিৎসা করা যাবে না। একনি ভালগারিস মানে সাধারণ ব্রণ, এটা সাধারণ একটা জিনিস, অতএব এরকম চিন্তার কোনো কারণ নাই। ব্রণ হইলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, ভালো করে মুখ হাত ধুইলে তাতেও ব্রণ চলে যায়, তেমন ওষুধ লাগে না। তো সাধারণত দেখা যায় ব্রণে কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করি, যেটা লিপিড পেনিট্রেশন বেশি, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন, এই গ্রুপটা। এখানে অনেক ফ্লোক্লোক্সিন দেন, এর কিন্তু বেশি রোল না। এখানে রোল যেগুলি বললাম লিপিড পেনিট্রেশন বেশি, ওই ধরনের অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে। যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন তখন এজিথ্রোমাইসিন বা ইরিথ্রোমাইসিন দেওয়া হয়। তো অ্যান্টিবায়োটিক গুড ট্রিটমেন্ট, লং টাইম খেতে হয়, 1 মাস 2 মাসও খেতে হয়। তো এখানে কোনো সমস্যা না। অ্যান্টিবায়োটিক অনেক ভীতি আছে, খাইতে চান না, অনেকে অ্যান্টিবায়োটিক প্রীতি কথা খান। অতএব বলতে হবে যে এমন অ্যান্টিবায়োটিক দিতে হয় যেমন অনলি 50 মিলিগ্রাম ডেইলি যদি আমরা দিই ডক্সিসাইক্লিন, 1 মাস 2 মাস ব্রণ কিন্তু চলে যায়। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এখন এই যে গরমের এই সময়টাতে বা সামনে আসছে বর্ষা বা এখন বৃষ্টি হচ্ছে, বাতাসে আর্দ্রতা আসছে, এই সময়ে ব্রণের প্রকোপটা কি বাড়ে স্যার? হ্যাঁ, কারণ এটা তো একটা হিউমিড, যখন তেল বেশি হয় মুখে তখন ব্রণ হয়। কারণ যখন আবহাওয়াটা আর্দ্র থাকে, শুষ্ক না, তখন কিন্তু সবসময় তেল বেশি, মুখটায় তো অনেক বেশি তেল থাকে, যে কারণে ব্লক হয়ে যায়। এই সময় বেশি দেখা দেয়, ঘাম বেশি হয়, ঘাম হওয়ার কারণে অনেক সময় দেখা গেলো যেহেতু ব্রণ শুধু মুখে না, যেটাকে একনি ইনভার্সাস বলা হয়, বগলে ব্রণ হয়, যেটাকে একনি ইনভার্সাস নাম দেওয়া হয়েছে, হইতে পারে শরীরে ভাঁজে হইতে পারে। এই গরমে কিন্তু ব্রণটা অনেক বাড়তে পারে। সেই জন্য তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘামের গ্রন্থিগুলি যে বন্ধ না হয়ে যায়, বন্ধ হইলে যে সেবাসিয়াস গ্ল্যান্ড যদি বন্ধ হয় তখন ভিতরে নডোসিসি একনি হয়। অনেকে একনি এক্সকরিয়েট হয়, খোটাখুটি করেন তখন একনি মানে ওই চুলকানোর কারণে খোটাখুটি করে অনেক দাগ হয়ে যেতে পারে, অনেক গর্ত হইতে পারে। তো গর্তের চিকিৎসা আছে, যেমন আমরা CO2 কার্বন ডাইঅক্সাইড লেজার করি, অনেক সময় এখানে এই ব্রণের মধ্যে মাইক্রোডারমেশন করা হয়, CO2 ফ্র্যাকশন লেজার করা হয়, IPL লেজার করা হয়, রেড ব্লু লাইট দেওয়া হয়, অনেক চিকিৎসা আছে। তারপরে যা অনেকে দেখালে অনেক বড় বড় সিস্ট হয়, সেগুলো অপারেশনও করা যায়। আর পরবর্তী গর্ত উঠানোর চিকিৎসা, সেখানে ফিলার দেওয়া যেতে পারে, সেখানে বটক দেওয়া যেতে পারে। অতএব গর্ত হইলেও চিন্তার কিছু নাই, ব্রণের চিকিৎসা। পরবর্তীকালে দাগ, অনেক কালো দাগ হয়ে যায়, তখন এই জিলাক অ্যাসিড আমরা দিই এই দাগের জন্য। না পাইলে তখনও হাইড্রোকুইনন, মনোবেনজোকুইন, অনেক কিছু দেওয়া হয়, কালো দাগ উঠানো দেওয়া যায়। মানে ব্রণ যে ব্যক্তিটার হয় পরবর্তীকালে নর্মাল ফেজ কিন্তু চলে আসে যদি সময় মতো ঠিক মতো চিকিৎসা করে আর ঠিক মতো ওষুধ খাওয়ানো। বলে না আমার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক 7 দিনের বেশি খাওয়াবো না, কিন্তু কথাটা ঠিক না। 7 দিন পর আবার ব্রণ হবে, তখন কী করবে? তাই কন্টিনিউয়াস খেতে হবে 1 থেকে 2 থেকে 3 মাস ডক্সিসাইক্লিন বা টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধগুলি, এতে কোনো ক্ষতি নাই। কিন্তু যদি মাঝে ছেলেদের রেসিস্ট্যান্ট ডেভেলপ করে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক আর কাজ হবে না। তাই আমার উপদেশ মাদের প্রতি, বিশেষ করে মারাই বেশি সচেতন হন মেয়ের জন্য বা ছেলের জন্য, যেন ওই বাচ্চাটাকে ঠিক মতো ওষুধ খাওয়ান, যতদিন ডাক্তার সাহেব লিখে দেন সেই পরিমাণ ওষুধ খাওয়ান। অনেকে আবার 10 দিন ওষুধকে বন্ধ করে দেয়। তাই একটা প্রেসক্রিপশন মানে একটা কমপ্লিট কোড অফ ট্রিটমেন্ট। তাই প্রেসক্রিপশনে যে সময় নির্ধারিত থাকে এর মধ্যে ওষুধ খাওয়ানোর দরকার, আর শেষ হওয়ার পূর্বে ডাক্তার শরণাপন্ন হইতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে।
এই সময়ে চুল পড়া এই বিষয়টা নিয়ে আমাদেরকে খুব রোগীদের কাছ থেকে শুনতে হয়। যে বিষয়ের রোগীই হোক না কেন, সবারই ঘুরে ফিরে একটা কমপ্লেন, মাথার চুল পড়ে। এবং ধরেন আমরা রক্ত রোগের কোনো রোগীকেও যদি জিজ্ঞেস করি যে আপনার কি চুল পড়ে, নাই, মানে সবার কাছে হ্যাঁ আমার তো অনেক চুল পড়ে। তো আসলেই চুল তো পড়ে, আবার অনেকের দেখা যাচ্ছে যে হয়তো যে পরিমাণ পড়ে আবার স্বাভাবিক আছে। মানুষের একটা মিসকনসেপশন আছে এই চুল পড়া নিয়ে। তো প্রথমে একটু জানতে চাই যে প্রতিদিন আসলে কি পরিমাণ চুল পড়াটা স্বাভাবিক স্যার, অ্যাকসেপ্টেবল? একটা মানুষের, সে নারী পুরুষ যেই হোক, প্রতিদিন বলা হয় 30 থেকে 100টা চুল পড়ে এবং ওই হারে প্রায় গজায়। এখন চুলটা যেমন একটা মানুষের বয়স 20 বছর, যেই হোক নারী পুরুষ, একটা চুলের বয়স 2 বছর, 2 বছর পরে চুলটা পড়বেই, কারণ এটা আয়ু শেষ, এটা আয়ু শেষ, আবার একটা চুল গজাবে, যেটাকে আমরা 3টা ফেজ বুঝি, অ্যানাজেন, ক্যাটোজেন আর টেলোজেন। তো টেলোজেন যখন হয়ে যায় চুলটা ধীরে ধীরে এটা চুলের গোড়াতে এটা পড়ে যায়, এটা নর্মাল। তো আমরা যখন চুল পড়া রোগী আসে, প্রথম বলি চুল পড়া কোনো রোগ না, এটা একটা ন্যাচারাল জিনিস, চুল পড়বেই, তখন এই জিনিসটা বলি। তবে অনেকে মানতে চায় না। তো যদি রেশিও গড় যদি বেশি থাকে, চুল পড়াটা বেশি, গজায় কম, তখন মাথা খালি হয়ে যায়। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো স্যার। আমরা আরেকটা ব্রেক নিচ্ছি। প্রিয় দর্শক, আরেকটি ব্রেক নিচ্ছি। ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশ বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার এম এ কবির চৌধুরী, যিনি অধ্যাপক এবং চর্মরোগ বিশেষজ্ঞ, এমএইচ সমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম জলবায়ু পরিবর্তনে ত্বকের সমস্যা। আমরা 6 ঋতুর দেশ, আমাদের ঋতু পরিবর্তন হয়, জলবায়ু আবহাওয়ার পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের সাথে সাথে আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেগুলো আমরা কীভাবে সমাধান করব সেই নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন আমাদের অতিথি অধ্যাপক এম এ কবির চৌধুরী স্যার। স্যার, আমরা বিরতির আগে কথা বলছিলাম চুল পড়া নিয়ে, যেটি আমাদের জন্য খুবই বার্নিং একটা ইস্যু। আমরা খুবই সচেতন থাকি বিষয়টা নিয়ে যে আমাদের চুল যেন না পড়ে যায়, কারণ চুল তারুণ্যের প্রতীক এবং মাথায় চুল থাকলে আমরা মনে করি স্বাভাবিকভাবে এটা আমাদের সৌন্দর্যেরও একটি প্রতীক। আমরা চাই আমাদের চুল সবার মাথায় দিয়ে থাকুক, কিন্তু পড়ে যায় বিভিন্ন কারণে। যেটা বলছিলেন স্যার, যে একটি স্বাভাবিক কারণেই পড়ে যেতে পারে, আবার সেটা গজায়, কিন্তু যখন চুল পড়তে খালি হয়ে যায়, রেশিওটা বেশি, তো টাক হয়ে যায় মাথা। এগুলো আসলে কেন হয়? প্রথমে হলো সাধারণ চুল তো আমরা জানি পরে, কিন্তু কোন কোন রোগের কারণে চুল পড়ে, যেমন ফিব্রাইল এফ্লুভিয়াম বলে, ডেঙ্গি ফিভারে পড়ে, টাইফয়েডে পড়ে, এর যে কোনো ভাইরাল ফিভারে চুল পড়তে পারে। এটা আবার গজায়, যে প্রেগনেন্সির পরে মানুষ অস্থির হয়ে যায়, চুল পড়ে, এটা বলে টেলোজেন এফ্লুভিয়াম। এটা কোনো কারণ, প্রেগনেন্সির চুলটা বেড়ে যায়, ওই চুলটাই পড়ে, নতুন কোনো চুল পড়ে না, কিন্তু মানুষ অস্থির হয়ে যায়। তো আমরা যেটা করি আমার ক্লিনিকে, আমরা চুলটা কাউন্ট করি, দৈনিক কয়টা 24 ঘন্টা চুল পরে কালেকশন দিয়ে যায় তারা, আরেকটা কয়টা চুল মাথায় আসে আমরা ডেন্সিটি দেখি। ডেন্সিটি দেখলে বোঝা যায়, তার ডেন্সিটি কমলে বুঝছি যে আসলে তার মাথার চুল পরে কী কারণে, আমরা কী কী চিকিৎসা করি। প্রথম কথা কারণ নির্ণয় করি, আর কতগুলো আছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। আমরা শরীরে ডিএসটিটা দেখি, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, যে মেয়েদের কিন্তু মেল টাইপ অ্যালোপেশিয়া হইতে পারে। তো আমরা তখন চেষ্টা করি ওই যে হরমোনটা দেখার, হরমোন সাপ্লিমেন্ট দেওয়া হয়, ফুড সাপ্লিমেন্ট দেওয়া হয়। অনেক দেখা অনেকের চুল পড়ে ম্যালনিউট্রিশন, অনেকের বেশি চর্বি খাওয়ার জন্য কোলেস্টেরল হাই হইলে বা ট্রাইগ্লিসাইড বেশি, তার আবার চুল পড়ে, তাদের কিন্তু টাক হয়, মেদ বুড়ি টাক বলা হয়। মানে বুড়ি বেশি হইলে তখন তাদের কোলেস্টেরল ট্রাইগ্লিসাইড বেশি থাকে, তখনও চুল পড়ে। এখন ট্রিটমেন্টের মধ্যে আমরা যেটা করি, এখন প্রথম যদি অ্যালোপেশিয়া এরিয়াটা একটা চুল আছে আননোন কজ, এটা অটোমেটিক গজায়, কিন্তু সেখানে আমরা কিছু স্প্রে স্প্রে দিতে পারি, বা সেখানে কোনো স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া যায়, ওই চুলটা গজায়। তো অনেক সময় চুলটা দেখা যায় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হরমোনের কারণে, তখন আজকাল ফেনেস্ট্রাডিয়ামের ট্যাবলেট পাওয়া যাচ্ছে, যেটা আমরা দিই রুগীদেরকে, খেলে 1 মিলিগ্রাম ডেইলি, চুল গজায়। তারপরে দেখা যাচ্ছে ওষুধে হচ্ছে না, তখন রেড লাইট থেরাপি একটা আছে, LLT বলা হয়, লো লেভেল লাইট থেরাপি, এটাতে চুল গজায়। তারপরে যখন চুল গজানো হচ্ছে না, তাতে ওই মিনোক্সিডিল সলিউশন দেওয়া হয়, তাতেও চুল গজায়। তো চুল গজানো অনেক ট্রিটমেন্ট আছে। যখন দেখা গেলো মাথায় টাক, শুধু পিছনে চুল সামনে চুল নাই, তখন হেয়ার গ্রাফট করা হয়। হেয়ার গ্রাফট আমাদের দেশে কম বেশি অনেকে হচ্ছে, হেয়ার গ্রাফটটা ভালো চিকিৎসা। হেয়ার গ্রাফট অনেক মনে করেন আর্টিফিশিয়াল চুল, চুলটা আর্টিফিশিয়াল না, নিজের চুলটাই পিছন থেকে সামনে আনা যায়, তবে চুল কিন্তু ধার নেওয়া যায় না।
যদি স্বামী মনে করে স্ত্রী চুল ওনার কাছে লাগাবেন, আর বা স্বামী চুল স্ত্রীকে হবে না, ভাই বোনকে দিতে পারে না, কেউ দিতে পারে না। এটা অটোগ্রাফ, নিজেরটা নিজে নিতে হবে। হ্যাঁ, তো অতএব এটা কিন্তু খুব ফলপ্রসূ চিকিৎসা আজকে দেওয়া। সামনে 3000 একসঙ্গে করায় 5000 পর্যন্ত করা যেতে পারে। মানে এক একটা চুল ফলিকল, এটা ফলিকল ইমপ্ল্যান্ট করা হয়, এফইউ করা হয়, সিঙ্গেল ফলিকল করা হয়, আবার একটা স্ট্রিপ করা হয়, স্ট্রিপ তুলে নিয়ে আগে লাগিয়ে দেওয়া হয়। এটাও কিন্তু ভালো চিকিৎসা। তাই চুলের চিকিৎসা অনেক ধরনের চিকিৎসা আছে। কারণ নির্ণয় করে যদি চিকিৎসা করেন সবচেয়ে ভালো। কারণ না জানে চিকিৎসা, যেমন অ্যালোপেশিয়া এরিয়াতে এক চিকিৎসা, আবার এখানে এন্ড্রোজেনে আরেক চিকিৎসা, আবার ফিব্রাইলিনে আরেক চিকিৎসা। তো চুল বুঝতে হবে কেন পরে, তারপর আমরা চিকিৎসা করতে পারি। চিকিৎসায় ভালো ফলাফল পাওয়া যায়। অনেকের ভালো চুল গজায়। আমরা অনেক সময় দেখছি একদম টাক মাথায় চুল গজায়, এই শুধু ওষুধ খেয়ে। এরকম অনেক নমুনা আছে, আমরা আমাদের প্র্যাকটিসে দেখি। তাই চুল নিয়ে ভাবনার কোনো কারণে প্রথম কথা যে কেউ যদি মেন্টালি আপসেটে চুল পড়ে, তার আরও চুল পড়ে। তো অতএব ডিপ্রেশনে চুল পড়ে, তাই ডিপ্রেশন হওয়া যাবে না। এটা চিকিৎসার জন্য চেষ্টা করতে হবে, ভালো জায়গায় ভালো ডাক্তার দেখিয়ে চুল চিকিৎসা করেন। আর কোনো অবস্থায় অনেক চরকদার বিজ্ঞাপন দেখে ওই চুলে অমুক তেলে গজায়, তো তেল কিন্তু বেশি দিন ঠিক না। কারণ তেল যখন বেশি হয়, এই তেলা মাথায় তেল দিলে অনেক সময় টাক পড়ে যায়। তো এই জন্য এমন কোনো তেল নাই যারা চুল গজায়। বেশিরভাগই এগুলি মিনোক্সিডিল সবচেয়ে ভালো একটা চিকিৎসা আছে। নন মিনোক্সিডিল আছে যেগুলি লাগালে চুল গজায়, এগুলি পরীক্ষিত। মিনোক্সিডিল এটা হাইপারটেনশন ওষুধ ছিল, যখন দেখা যায় এটা খাওয়ার পরে মানুষের অন্য জায়গায় চুল হাইপারট্রিকোসিস হয়, ট্রাইকো মানে চুল অন্য জায়গায় গজে যায়, পরে এটা লোশন তৈরি করা হয়েছে। এই লোশন আজকাল আবার ট্যাবলেট আসছে আবার মিনোক্সিডিল এই মানুষের চুল গজানোর জন্য। তো চুল নিয়ে ভাবনার কিছু নাই। তবে চুল পাকলে কিছু করা যায় না, এখন পর্যন্ত নাই। তবে ইদানিং কিছু কিছু কোম্পানি কিছু চুল পাকা 18 থেকে 48 বছর বয়স পর্যন্ত চুল পাকার ওষুধ এখন এটা অনেকটা রিসার্চের লেভেলে আছে। আমরা কিছু রোগী দিচ্ছি, এখনও ফলাফল আমরা জানি না। পাকা নিয়ে অনেকে আসেন, তো আমি বলি চুল থাকলে পাকলে অসুবিধা নেই, রং করে ফেলেন। স্যার, এই যে বর্ষাকালে ত্বকের মানে চুলে মাথার ত্বকের কিছু কিছু অসুখ হয়, যে অসুখগুলোর কারণে চুল পড়ে যেতে পারে, এরকম কি কি অসুখ আছে স্যার? যেমন সবচেয়ে বেশি আমরা দেখি একটা রোগী যদি মাথায় লাইকেন প্ল্যানাস হয়, লাইকেন প্ল্যানাস এমন একটা রোগ, এটা চুলের গোড়াটা নষ্ট হয়ে যায়। অথবা মাথায় একটা ফাঙ্গাস হইতে পারে, যেটা টিনিয়া ক্যাপিটিস বলা হয়। 3 প্রকার ক্যাপিটিস আছে। এই বর্ষার সময় অনেক বেশি, যারা গরু ছাগল পারেন এটা ক্যাটেল ফাঙ্গাস বলা হয়, মাথায় বেশি হয়। তো এই ধরনের যে একটা বলা হয় ক্যারিয়ন, অথবা ব্ল্যাক ডট ফাঙ্গাল ইনফেকশন অফ দি স্কাল্প। তো এই ধরনের অনেক ইয়ে আছে, রোগ আছে, ফাঙ্গাস ইনফেকশন চুল পড়ে যেতে পারে। আর যদি লাইকেন প্ল্যানাস হয়, অথবা ডিসকয়েড লুপাস এরিথেমাটাস, লুপাস অনেক সময় লুপাস হতে পারে মাথায়, ডিএলই বলা হয়, অথবা সিসিডিএলই, ক্রনিক লুপাস, তখনই চুল পড়লে এই চুল আর গজায় না। তারপর দেখা যাচ্ছে অনেকে স্ক্লেরোডার্মা হয়, স্ক্লেরোডার্মা পরে ওই মাথায় চুল, এটাকে বলা হয় সেকেন্ডারি অ্যালোপেশিয়া, অর্থাৎ এর থেকে চুল গজায় না, কারণ রুটটা নষ্ট হয়ে যায়। অনেক রোগে চুল পড়ে, কারণ অনেকে দেখা যাচ্ছে মাথায় এমন একটা রোগ হইলো, কোনো কারণে ওখানকার চুলটা পড়ে গেল, যেমন বার্ন হইতে পারে, ওখানে যখন ক্ষত হয়, আঘাত হয়, ওই ফলিকল নষ্ট, চুল পড়ে যেতে পারে। তো অনেকগুলি রোগ আছে চুল পড়ে। যেমন সোরিয়াসিস সাধারণভাবে চুল পড়ার কথা না, অনেক সময় সোরিয়াসিসের কারণে অনেকে চুল পড়ে। তবে সবচেয়ে খারাপ হলে রোগগুলির নাম বললাম যেগুলি, অর্থাৎ রোগে অনেক চুল পড়ে। আর রোগ ছাড়া চুল পড়ে বলা আমরা বলি প্রেগনেন্সির পরে চুল পড়ে। তো চুল পড়ার অনেক কারণ আছে। অনেকে আবার বলে ট্রাইকোটিলোসিস, নিজের চুল নিজে টানেন এবং এই কারণে চুল পড়ে যায়, ট্রাইকোটিলোমেনিয়া বলা এটাকে। চুল টানে আরাম লাগে, ওই চুল পড়ে যায়। আবার সাইকিয়াট্রিক রোগী অনেক সময় নিজের চুল, এটা দেখা যাচ্ছে। অনেকে দেখা যায় যে ট্রাইকোফেজিয়া, চুল টেনে খেয়ে ফেলেন, তখন আবার চুল পড়ে। স্যার, আজকাল যে পিআরপি একটা চিকিৎসা খুব দেওয়া হয়, এটা কেমন? পিআরপি কথা আমরা বলছিলাম, গ্রাফটের আগে কিন্তু পিআরপি। তো পিআরপিটাই বলা হয় প্লাজমা রিচ প্লেটিলেট, মানে প্লেটিলেট নিয়ে সেন্ট্রিফিউজ করে প্লাজমা আলাদা করে গ্রোথ ফ্যাক্টর দেওয়া হয়। ওই গ্রোথ ফ্যাক্টরটা ইনজেক্ট করে ওই যেখানে চুল নাই ওখানে ইনজেক্ট করা হয়। এটা একটা ভালো চিকিৎসা, এটাকে বলে স্টেম সেল ট্রিটমেন্ট, অর্থাৎ এটা অরিজিনাল ট্রিটমেন্ট। নিজের চুলকেই স্টিমুলেট করা হয় যেন চুল গজায়। এটা খুব ভালো চিকিৎসা, এখন অনেক প্রচলিত। পিআরপি অর্থোপেডিকে শুরু হয়েছিল প্রথম কানাডাতে, এখন এটা আমরা আলসার হিলিংয়ে দিই এই পিআরপি। অনেক সময় মুখে গর্ত হয়, সেখানে দেওয়া হয়। মানুষের কোথাও কোনো কেটে গর্ত থাকলো সেইটাও ভালো। স্ট্রেচ মার্ক, অনেকে দেখা গেলো প্রেগনেন্সির পর স্ট্রেচ মার্ক, সেখানে দেওয়া হয়। অনেকে আবার আমাদের দেখা গেলো যে ইম্পর্টেন্সি, তো এটা পিশর্ট নামে ব্যবহৃত হয়। হয়তো অনেক জায়গায় পিআরপির খুব ভালো চিকিৎসা এখন চুল পড়ার জন্য। অনেক রুগীরা এসে বলে স্যার পিআরপি করেন, কিন্তু পিআরপির ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যে তার পিআরপি করা হবে কিনা। এই জন্য আমরা চিন্তা ভাবনা করে তার সবকিছু দেখে, ইতিহাস নিয়ে সবাইকে দেওয়া যাবে না, গড়পড়তা সবাইকে দেওয়া যাবে না। অতএব যদি তার ক্রাইটেরিয়া ফুলফিল করে তখন আমরা পিআরপি ট্রিটমেন্ট দিতে পারি।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার অনেক ব্যস্ত শিডিউল থেকে আজকে সারাদিন আজকে অনেক ধরনের কাজ করেছেন, আপনি ব্যস্ত থাকেন, আপনি খুব স্বাভাবিকভাবেই সেই সময় থেকে আপনার আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, শুরুতে যেটা বলছিলাম যে এই স্টুডিওর হাজার ওয়াটের আলোর মাঝে সব কিছুকে ছাপিয়ে যার ব্যক্তিত্ব এবং কর্মগুণে আলোকিত একজন মানুষ, তিনি আলো ছড়ান, তিনি আমাদের কাছে মাঝে আজকে উপস্থিত ছিলেন এবং তিনি তার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে উপকৃত করেছেন। আমাদের দর্শক যারা শুনেছেন এই মূল্যবান কথাগুলো এবং পরামর্শ থেকে আশা করছি যে তারা উপকৃত হয়েছেন এবং এই সময়ে ত্বকের যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে কিছুটা হলেও তারা সচেতন হতে পেরেছেন। আমাদের দর্শকদের পক্ষ থেকেও স্যার আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ নেক্সাস টিভিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং মানুষ উপকৃত হয় এই ধরনের অনুষ্ঠান থেকে। থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, আমরাও চাই সবাই যেন একটু সচেতন হয় এবং চিকিৎসার একটি বড় অংশ হচ্ছে সচেতনতা। রোগ বাঁধানোর আগেই যদি আমরা সচেতন হয়ে রোগ থেকে ভালো থাকতে পারি, যেটাকে আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সবসময় আমরা এই কথাটা বলি, যার প্রয়োজনীয়তা আসলে কখনোই ফুরাবে না, আমরা যেন সেভাবেই সচেতন থাকতে পারি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং রোগমুক্ত থাকবেন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।